সিএফএফটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। আজকে আপনাদের সাথে আলোচনা করব দক্ষিণ কোরিয়ার শ্রম আইন নিয়ে। এর আগে আমি আইন কানুন, ছোটখাটো আইন কানুন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, অনেক বেশি সাড়া পেয়েছি, অনেকের অনেক এসএমএস এবং কমেন্টস পেয়ে অনেক বেশি ভালো লেগেছে যে দক্ষিণ কোরিয়াতে প্রথম আসার পরে যে কাজগুলোকে অপরাধ মনে হয় না কিন্তু করার পরে অপরাধ হিসেবে গণ্য হয় এবং জরিমানা দিতে হয় বা বিপদে পড়তে হয়, সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আজকে কথা বলবো দক্ষিণ কোরিয়ার শ্রম আইন নিয়ে। যারা আগের ভিডিওটি দেখেন নাই দয়া করে দেখে নিবেন, নতুন যারা বিশেষ করে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে, এবং যারা দক্ষিণ কোরিয়াতে আসতে আগ্রহী, ওয়েটিং এ আছেন বা আসতে যাচ্ছেন, তারা দেখলে অনেক বেশি উপকারী হবে। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার শ্রম আইন। শ্রম আইনটা আমাদের জানা প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা যেহেতু এইখানে একটা কোম্পানিতে চাকরি করতেছি, সেহেতু শ্রম দিচ্ছি এখানে, সেহেতু এইখানে এই আইনটা আমাদের জানলে সেই ক্ষেত্রে আমাদেরকে মালিক ঠকাতে পারবে না। আমাদের কোনো বিপদ হলে কিভাবে আমরা সেইখান থেকে উদ্ধার পেতে পারি, কত ধারায়, তাদের সাথে আমরা এই ব্যাপারে কথা বলতে পারবো। তো দেরি না করে চলুন জেনে নিই কোরিয়ার শ্রম আইন। পৃথিবীর প্রতিটি দেশে আইন কানুন আছে, তেমনি দক্ষিণ কোরিয়াতেও রয়েছে অনেক আইন কানুন। কোরিয়ার মোট আইনের সংখ্যা হচ্ছে 5110টি। এই আইন কানুনগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে হনপপ বা আমরা যাকে বলি ফৌজদারি আইন, যেটা সবার জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় অংশটা হচ্ছে বুনিয়াং বিয়লবব। বুনিয়াং বিয়লববটা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। এই বুনিয়াং বিয়লববের মধ্যে খুল্লুজা জুনপব আছে। খুল্লুজা জুনপব হচ্ছে স্ট্যান্ডার্ড শ্রম আইন, যেটা আমাদের জন্য, যারা শ্রম দিচ্ছে বা চাকুরি করতেছে তাদের জন্য প্রযোজ্য। এখন আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড শ্রম আইন নিয়ে। তো আলোচনার শুরুতেই বলতে চাই যে স্ট্যান্ডার্ড শ্রম আইনের যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটি হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি শ্রমিক বা কর্মীকে মানুষ হিসাবে গণ্য করা। এটা হচ্ছে আইনের প্রধান উদ্দেশ্য। তারপর শ্রমিকের মানবীয় জীবনযাপন রক্ষা করে রুচিশীলতা রক্ষা করার জন্য কাজের পরিবেশ অর্থাৎ বেতন এবং আইনে কার্যকর, সেটা দেশি হোক বা বিদেশি হোক, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তারপরে নির্ধারিত স্ট্যান্ডার্ড শ্রম আইনে মিল না থাকলে কাজের পরিবেশে নির্ধারিত যে শ্রম চুক্তি রয়েছে, যে অংশে মিল নেই সেই অংশটি অকার্যকর বা বাতিল বলে গণ্য হবে। এখন জেনে নেই এই স্ট্যান্ডার্ড শ্রম আইনটি কোথায় ব্যবহৃত হবে এবং কোথায় ব্যবহৃত বা কোথায় প্রযোজ্য হবে না। যে কোম্পানিগুলোর সামনে জু শব্দটা লেখা আছে, অর্থাৎ জুসি খুঁজা কোম্পানির সামনে বা প্রথমে শেষে থাকে অনেক সময় জু লেখা, বা জুসি খুঁজা পুরোটাও লেখা থাকে। জুসি খুঁজা যেগুলোতে লেখা রয়েছে সেগুলোতে অবশ্যই প্রযোজ্য হবে। এবং প্রযোজ্য হবে যে কোম্পানিতে সবসময় 5 জনের অধিক শ্রমিক কাজ করে সেই কোম্পানিগুলোতে। সবসময় 4 জনের কম কাজ করে যে কোম্পানিগুলো, সেই ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য। সবগুলো আইন প্রযোজ্য হবে না, কিছু কিছু প্রযোজ্য হবে, কিছু কিছু প্রযোজ্য হবে না। এবং প্রযোজ্য হবে না যদি কোনো কোম্পানির মালিক তার পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করে। অর্থাৎ দেখা যাচ্ছে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটা কোম্পানি খুলে 3-4 জন বা 5 জন কাজ করতেছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এবং 1 জন বা 2 জন বাইরে থেকে নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সবগুলো প্রযোজ্য হবে না, তবে কিছু কিছু এখানে প্রযোজ্য হবে। এখন জানবো শ্রমের বিষয়ে যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো। কোরিয়ার আইনের বইয়ের 7ম অধ্যায়ের 8 নাম্বার আইনটি হচ্ছে জোরপূর্বক কাজ করানো বা মারধর করা বা সহিংসতা নিষেধ। আইনটি হচ্ছে মালিক হামলা করা বা ভীতি প্রদর্শন করা, মারধর করা বা কারাবাস, মানসিক চাপ ইত্যাদি স্বাধীনতার বা বিরোধী সমস্যা করে জোরপূর্বক ডাক্তারি পরামর্শের বিরুদ্ধে শ্রমিকের উপর জোর করতে পারবে না বা কোনো অবস্থাতেই মারধর করতে পারবে না। তারপরে অন্যায়ভাবে বরখাস্ত করা, এই বিষয়ে 2টি আইন রয়েছে, একটি হচ্ছে অধ্যায় 23 এবং একটি হচ্ছে অধ্যায় 26। এখানে বলা আছে মালিক উল্লেখযোগ্য কারণ ছাড়া শ্রমিককে বরখাস্ত করতে পারবে না। তারপরে বলছে যে মালিক শ্রমিককে বরখাস্ত করতে হলে কমপক্ষে 1 মাস আগে অর্থাৎ 30 দিন আগে জানাতে হবে। শ্রম চুক্তি নির্ধারণ করা হলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনুসারে মালিক বরখাস্ত ছাড়াই
মালিক শ্রমিকের যে সম্পর্ক বা চুক্তির যে অবসান সেটা অটোমেটিক হয়ে যাবে। তারপর জেনে নিই বেতন সম্পর্কে বা মজুরি সম্পর্কে। মজুরি সম্পর্কে আইনের বই 43 নম্বর অধ্যায়ে বলা হয়েছে, বেতন দেশীয় মুদ্রায় সরাসরি শ্রমিককে সেটা ক্যাশ হতে পারে বা ব্যাংকের মাধ্যমে শ্রমিককে পুরোপুরি দিতে হবে। সাধারণত আইনগত, দলগত চুক্তিতে বিশেষ নিয়ম থাকার ক্ষেত্রে বেতনের কিছু অংশ কর্তন বা অন্য মুদ্রায় প্রদান করা যাবে, অর্থাৎ ডলারেও ইচ্ছা করলে মালিক দিতে পারবে। বেতন প্রতি মাসে নির্ধারিত তারিখে অন্তত একবার প্রদান করতে হবে। সাধারণত অস্থায়ীভাবে প্রদত্ত বেতনের ক্ষেত্রে এরকম না করলেও চলবে। তারপর ন্যূনতম বেতন গ্যারান্টি বা ন্যূনতম বেতন আইন। ন্যূনতম বেতন প্রতি বছর বেতন কমিশন থেকে নির্ধারণ করা হয়, অর্থাৎ নদংবু থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়। শ্রমিক ব্যবহারকারী সকল মালিককে এটা প্রদান করতে হবে বা প্রস্তুত করতে হবে। তারপরে শিক্ষানবিশ হিসেবে ব্যবহৃত শ্রমিককে প্রথম 3 মাস পর্যন্ত প্রতি ঘন্টা মূল্যের বেতনের 90% প্রদান করতে হবে, অর্থাৎ 90% প্রদান করতে হবে। আর আপনারা সবাই জানেন প্রতি বছর বেতনটা বৃদ্ধি পাচ্ছে। 17 সালে কত ছিল, 18 সালে কত, 19 সালে কত, সেটা আপনারা সবাই জানেন, সে ব্যাপারে বলবো না। তারপরে অবসর ভাতা, যেটাকে আমরা বলি তেজিকম, সেই তেজিকম এবং যে অন্যান্য গ্যারান্টি বিমা আছে সেই বিমাগুলো সম্পর্কে। ব্যবহারকারী 1 বছরের অধিক, অর্থাৎ শ্রমিক যদি 1 বছরের অধিক লাগাতার কাজ করে থাকে, কোম্পানি ছেড়ে যাওয়ায় শ্রমিককে লাগাতার 1 বছর অবিচ্ছিন্ন কাজ করার জন্য 30 দিনের অ্যাভারেজ বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ আমরা যে 4 বছর 10 মাস কাজ করতেছি, এই আমাদের 4 বছর 10 মাসের শেষের যে 3 মাস রয়েছে, এই 3 মাসের যা গড় রয়েছে সেটাকে 4.83 দিয়ে গুণ করলে যে টাকাটা হবে, এরকম টাকা আমরা নিয়ে যেতে পারবো তেজিকম হিসেবে। তারপর 1 বছরে 6 মাসে প্রতি অ্যাভারেজ বেতন যদি ভেগমানন পাওয়ার ক্ষেত্রে অবসর পাতা হবে হচ্ছে, যদি কেউ 1.5 বছর কাজ করে থাকে একটা কোম্পানিতে 1 বছর 6 মাস, তো তার মাসিক বেতন যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে সে এই 1.5 বছর কাজ করাতে 1.5 লক্ষ টাকা অবসর ভাতা হিসাবে পাবে। 1 বছরের কম কাজ করা শ্রমিকের বেলায় অবসর ভাতা প্রদান করা হবে না, অর্থাৎ 1 বছরের কম যদি কেউ কোনো কোম্পানিতে কাজ করে থাকে তাকে তেজিকম দেওয়া হবে না। বিদেশি শ্রমিকের ক্ষেত্রে 1 বছরের কম কাজ করলে অবসর ভাতা গ্রহণ করতে পারবে না, অর্থাৎ এটা দেশি বিদেশি দুই দেশের শ্রমিকের জন্যই প্রযোজ্য। কোরিয়া শ্রম আইনের 55 এবং 53 নম্বরে বলা হয়েছে বিশ্রাম সম্পর্কে বা শ্রমিকদের যে ছুটি বিশ্রাম সম্পর্কে। সেইখানে বলা হয়েছে সপ্তাহে বিশ্রামের সময়, 1 সপ্তাহে বিশ্রামের সময় বাদ দিয়ে কাজ করার সময় 40 ঘন্টা, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম এবং এটা প্রযোজ্য হবে 5 জনের উপরে যে কোম্পানিতে রয়েছে সেইখানে। একদিনে কাজের সময় 8 ঘন্টার অধিক হওয়ার ক্ষেত্রে বিশ্রামের সময় 1 ঘন্টা দিতে হবে, অর্থাৎ দুপুরে 1 ঘন্টা ব্রেক থাকবে যদি 8 ঘন্টা বা তার অধিক কাজ করানো হয়। উভয় পক্ষ একমত থাকলে পারে 1 সপ্তাহে 12 ঘন্টা অতিরিক্ত কাজ করা যাবে। বিশেষ কারণ থাকলে মালিকের অনুমোদন এবং সম্মতি নিয়ে এই কাজটাকে আরও বাড়ানো যাবে, অর্থাৎ যেটাকে আমরা ওভার ডিউটি বলে থাকি, সেইটা আর কি। তারপর ছুটি সম্পর্কে। ছুটি হলো সপ্তাহে কেউ যদি পুরোপুরি 5 দিন কাজ করে থাকে, কোনো অফিসে অনুপস্থিত না থেকে যদি 5 দিন কাজ করে, তাহলে সে 2 দিন বৈতনিক ছুটি পাবে, অর্থাৎ সোমবার থেকে যদি শুক্রবার পর্যন্ত কাজ করে তাহলে শনিবার রবিবার সে ছুটি পাবে, অর্থাৎ বেতন সহ ছুটি। আর এই সময় যদি কেউ কোনো কাজ করে সেটা ওভার ডিউটি হিসাবে গণ্য করা হবে। তারপরে 1 বছরে 80% অধিক কাজে যোগদান করলে, অর্থাৎ 80% উপর উপস্থিত থাকলে শ্রমিক পরের বছরে যে 15 দিনের অধিক মজুরি সহ ছুটি পাবে।
আর 1 বছরের কমের ক্ষেত্রে 1 মাসে 1 দিন করে একটা ছুটি পাওয়া যায়, যেটাকে আমরা ওয়ালসা বলে থাকি। ওয়ালসা পাওয়া যাবে 1 দিন করে, অর্থাৎ কেউ যদি মাসে 30 দিন মানে যে কয়েকদিন কাজ হয়, সাধারণত মাসে 22 দিন বা 23 দিন কাজ হয়, 23 দিনে যদি কেউ উপস্থিত থাকে তাহলে সে একদিন ওয়ালসা নিতে পারবে। তবে এই ক্ষেত্রে কিছু কথা হচ্ছে, 5 জনের কমের কোম্পানিতে সম্ভব না। আর আরেকটি কথা হচ্ছে, আমাদেরকে এই দিক থেকে এই আইনগুলোতে আমাদেরকে সবসময় কোরিয়ানরা ঠকায়। এই আইনটি আছে হচ্ছে 60 নাম্বার অধ্যায়ে, 60 নাম্বার, 5 জনেরও অধিক যে কোম্পানি। আর যারা কৃষিতে রয়েছেন বা মৎস্য বা পশুতে রয়েছে, তাদের জন্য এই ছুটি কোনো আইনেই প্রযোজ্য নয়। আরও অন্য কিছু আইন রয়েছে, তার মধ্যে হলো মহিলাদের সুরক্ষা বিষয়ে আইন। এটা হচ্ছে অধ্যায় নাম্বার হচ্ছে 73, 5 জনের অধিক যে কোম্পানিতে রয়েছে সেইখানে মহিলা শ্রমিককে মাসে একবার মাসিকের কারণে বিনা মজুরিতে ছুটি দিতে হবে, অর্থাৎ তাকে বেতন সহ ছুটি দিতে হবে একদিন। গর্ভবতী মহিলাকে ডেলিভারির আগে ও পরে মোট 90 দিনের ছুটি দিতে হবে, এবং ছুটির সময় নির্ধারিত সন্তান প্রসবের পরে, মানে 45 দিন ছুটি পাবে আগে এবং 45 দিন পরে। এই ছুটির মধ্যে, এই 90 দিন ছুটির মধ্যে প্রথম 2 মাস অর্থাৎ 60 দিনের মজুরি সহ ছুটি দিতে হবে, অর্থাৎ 2 মাসের সে বেতন পাবে। আমি যে আইনগুলো বললাম, এই আইনগুলো যদি কোনো কারণে লঙ্ঘন হয়, সেই ব্যাপারে যদি আপনি বিচার চান বা সেই ব্যাপারে যদি আইনি কোনো পদক্ষেপ নিতে চান, তাহলে কি করবেন? মালিক যদি স্ট্যান্ডার্ড শ্রম আইন লঙ্ঘন করে তার সত্যতা থাকলে শ্রমিক সে বিষয়ে খোয়ং নোদংবুতে রিপোর্ট করতে পারবে। এছাড়াও খুনলুজা খামদক খোয়ান যেখানে রয়েছে সেইখানেও রিপোর্ট করতে পারবে। তবে কথা হচ্ছে, আমাদের ভিসা চেঞ্জ বা রিএন্ট্রি ভিসার জন্য মালিকের সাথে একটা ভালো সম্পর্কের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু কিছু আইন সাংঘর্ষিক হলেও আমরা সেই ব্যাপারে মুখ খুলতে পারি না। যেমন কিছুক্ষণ আগেই বলেছি যে 1 বছরে যদি 85% কেউ উপস্থিত থাকে, পরের বছরে সে 15 দিন, কমপক্ষে 15 দিন বেতন সহ ছুটি পাবে। এটা আমরা কেউ পাই না। এগুলো যদি আমরা আদায় করে নিতে যাই, তাহলে আমাদের যে বাৎসরিক বোনাস রয়েছে, সেই বোনাসগুলো তারা আর আমাদেরকে কখনোই দিবে না। কিছু কিছু কোম্পানিতে ওয়ালসা দেয়, কিছু কিছু কোম্পানিতে ওয়ালসা কী জিনিস সেটা মুখ দিয়ে বেরই করতে দেয় না। এমনকি লাল দাগের যে ছুটিগুলো, সরকারি ছুটি বৎসরে 15 দিন, সেটাও দেওয়া হয় না। আমি প্রতিটি আইন কোরিয়ান ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করেছি। কারো যদি এই ব্যাপারে জানার থাকে, তাহলে আমি নিচে অনেকগুলো লিঙ্কস দিয়ে রাখলাম, কোরিয়ান আইনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেইখানকার দেখে নেবেন। আর আমি যে ইয়েগুলো দিয়ে রাখলাম, এগুলো যদি কোনো কারণে প্রয়োজন হয়, যদি কখনো আপনার মালিককে বা কাউকে বলতে চান, তাহলে এই লেখাটা স্ক্রিনশট দিয়ে তাকে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন, আর যদি সত্যিকার অর্থেই কোনো কিছু শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে। ধন্যবাদ সবাইকে।